টেক্সাসে বন্দুকধারীদের তাণ্ডবে রণক্ষেত্র অস্টিন, জরুরি অবস্থা জারির পর গ্রেফতার ৩। ইসরায়েলকে আর ধর্মীয় চোখে দেখছে না আমেরিকার নতুন প্রজন্ম, বিপাকে ওয়াশিংটন। ইবোলা ভাইরাসের সংস্পর্শে ৬ আমেরিকান, জরুরি সতর্কতা জারি করল সিডিসি। এবং রেলকর্মীদের লাখ লাখ ডলারের ওভারটাইম কেলেঙ্কারি, স্থবির নিউ ইয়র্কের জনজীবন। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। অস্টিনে এক রাতেই অন্তত 10টি গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। চুরি করা গাড়ি এবং অস্ত্র ব্যবহার করে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছে 3 সন্দেহভাজন, যাদের মধ্যে 2 জন কিশোর। কেন ঘটল এই তাণ্ডব এবং কি বলছে পুলিশ, জানুন বিস্তারিত। টেক্সাসের রাজধানী অস্টিন শহরে সপ্তাহান্তে অন্তত 10টি এলোপাতাড়ি গুলির ঘটনায় 2 কিশোর সহ 3 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই আকস্মিক ও হিংস্র তাণ্ডবের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের একটি বিশাল অংশ জুড়ে শেল্টার ইন প্লেস বা ঘরে থাকার জরুরি নির্দেশনা জারি করা হয়। অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে ফায়ার স্টেশনে গুলিবর্ষণ সহ অন্তত 10টি স্থানে এই কাণ্ডজ্ঞানহীন হামলা চালানো হয়। এই ঘটনায় 15 ও 17 বছর বয়সী 2 কিশোরকে একটি চুরি যাওয়া গাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রথমে পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ তৃতীয় আরেক তরুণ সন্দেহভাজনকেও হেফাজতে নেয়। এই ভয়াবহ তাণ্ডবে 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরা চলন্ত গাড়ি থেকে দোকানের সামনে থাকা সাধারণ মানুষ ও সকালে কুকুর নিয়ে হাঁটতে বের হওয়া এক ব্যক্তির ওপর নির্বিচারে গুলি চালায়। অস্টিনের দক্ষিণ ও পূর্ব অঞ্চল থেকে প্রায় 20টি জরুরি কল পায় উদ্ধারকর্মীরা। পুলিশ জানায়, হামলাকারীরা অপরাধ সংগঠনের জন্য অন্তত 4টি গাড়ি চুরি করেছিল, যা পরবর্তীতে তাদের অবস্থান শনাক্ত করতে সাহায্য করে। এছাড়া তাদের ব্যবহৃত অস্ত্রগুলোও একটি দোকান থেকে চুরি করা হয়েছিল। বর্তমানে অপরাধীরা হেফাজতে থাকায় জনগণের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং জরুরি বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। ওয়াশিংটনের রেস্তোরাঁ ভাঙচুরের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। কিশোরদের এমন তাণ্ডব ও গণ উপদ্রব রুখতে এবার কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। সন্তানদের অন্যায় আচরণ ও সঠিক তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে এবার সরাসরি অভিভাবকদের জরিমানা ও সর্বোচ্চ 6 মাসের জেল হেফাজতের ঘোষণা দিয়েছে ইউএস অ্যাটর্নি, জানিয়ে চলছে তীব্র বিতর্ক। ওয়াশিংটন ডিসির নেভি ইয়ার্ড এলাকার একটি চিপোটল রেস্তোরাঁয় একদল কিশোরের ভয়াবহ মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় অল ব্ল্যাক পোশাক এবং মাস্ক পরা একদল কিশোর রেস্তোরাঁর ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। তারা একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ঘুষি মারে, চেয়ার টেবিল ভাঙচুর করে এবং এমনকি একটি হাই চেয়ারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এক কিশোরের মাথায় আঘাত করে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে রেস্তোরাঁয় থাকা সাধারণ মানুষ ও শিশুরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। পরে পুলিশের সাইরেন শুনে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো ঘোষণা করেছিলেন যে এ ধরনের গণ উপদ্রব বা টিন টেকওভার এর সাথে জড়িত অপ্রাপ্তবয়স্কদের বাবা মায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। নতুন এই নীতি অনুযায়ী সন্তানদের সঠিক তত্ত্বাবধান না করলে বা স্কুল ফাঁকি দিয়ে এই বিশৃঙ্খলায় অংশ নিতে দিলে বাবা মা জরিমানা, আদালত নির্দেশিত ক্লাস এবং নাবালকের অপরাধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে। নেভি ইয়ার্ড এলাকায় কিশোরদের এই তাণ্ডব রুখতে এপ্রিলের শুরুতে নাবালক কারফিউ জোন ঘোষণা করা হলেও তা অকার্যকর প্রমাণিত হয়েছে। তবে সরকারের এই কঠোর পদক্ষেপ নিয়ে স্থানীয় সমাজকর্মী ও বাসিন্দাদের মধ্যে তীব্র বিতর্ক ও সংশয় তৈরি হয়েছে। তাদের মতে, বাবা মায়েদের জেলে পাঠালে পারিবারিক পরিবেশ আরও নষ্ট হবে এবং কেবল পুলিশের দমন পীড়নের মাধ্যমে এই সামাজিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আমেরিকার এরিজোনায় একটি হাই স্কুলের ঠিক পাশেই তৈরি হচ্ছে বিশাল এক ইমিগ্রেশন ডিটেনশন বা অভিবাসী আটক কেন্দ্র। সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে এখন একাই প্রতিরোধ গড়ে তুলেছে 17 বছর বয়সী এক স্কুল ছাত্রী।
ক্যালি উভার্স। ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রায় $70 মিলিয়ন খরচ করে একটি বিশাল গুদাম ঘর কিনেছে, যেটিকে তারা আইস ডিটেনশন সেন্টারে রূপান্তর করতে চায়। কিন্তু স্কুলটির 60% শিক্ষার্থী হিমপানিক হওয়ায় স্থানীয় পরিবারগুলোর মধ্যে ফেডারেল এজেন্টদের গ্রেফতার ও অভিযানের চরম আতঙ্ক তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী আতঙ্কে স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ক্যালি উভার্স তার স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্কুলের 3 মাইলের মধ্যে আইসি সেন্টার নিষিদ্ধ করার জাতীয় আইনের দাবিতে একাই লড়াই চালিয়ে যাচ্ছে। অনলাইনে মৃত্যুর হুমকি সত্ত্বেও সে পিছপা হয়নি। ক্যালি এবং স্থানীয়দের এই তীব্র আন্দোলনের মুখে অবশেষে অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল এই প্রজেক্টের বিরুদ্ধে মামলা করেছেন, যার ফলে বর্তমানে এর কাজ কিছুটা থমকে গেছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত খ্রিস্টান জায়নবাদ এই মতাদর্শে বিশ্বাসীরা মনে করেন শক্তিশালী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে রক্ষণশীল এবং ইভানজেলিক্যাল খ্রিস্টানদের বড় অংশ ঐতিহাসিকভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। তবে সাম্প্রতিক জরিপ ও বিশ্লেষণে দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে সেই সমর্থনে পরিবর্তন আসছে। বিশেষ করে গাজা যুদ্ধ, মানবাধিকার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট ইসরায়েল সম্পর্কে তরুণদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছে। বিশ্লেষকদের মতে নতুন প্রজন্ম এখন ইসরায়েলকে শুধু ধর্মীয় বিশ্বাসের আলোকে নয়, বরং মানবাধিকার ও নৈতিকতার দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। জরিপে আরও দেখা গেছে অনেক তরুণ রিপাবলিকান মনে করছেন মার্কিন রাজনীতিতে ইসরায়েলের প্রভাব অতিরিক্ত হয়ে উঠেছে। যদিও ইসরায়েলপন্থী খ্রিস্টান সংগঠনগুলোর রাজনৈতিক প্রভাব এখনও শক্তিশালী, তবুও তরুণদের এই পরিবর্তিত অবস্থান ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক মার্কিন রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কঙ্গোয় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংস্পর্শে আসার পর 6 মার্কিন নাগরিককে নিয়ে উদ্বেগ বেড়েছে। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। নতুন এই প্রাদুর্ভাব কতটা ভয়াবহ এবং যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে, জানুন বিস্তারিত। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ছড়িয়ে পড়া এক ভয়াবহ প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছে অন্তত 6 জন মার্কিন নাগরিক। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এই সম্ভাব্য আক্রান্ত ব্যক্তিদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত 6 জনের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একজনের শরীরে ইতিমধ্যেই ইবোলার লক্ষণ দেখা দিয়েছে। সিডিসি জানিয়েছে তারা প্রাদুর্ভাব কবলিত এলাকা থেকে এই অল্প সংখ্যক মার্কিন নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। তবে তাদের সরাসরি যুক্তরাষ্ট্রে এনে কোয়ারেন্টাইনে রাখা হবে নাকি অন্য কোনো অঞ্চলে আইসোলেশনে পর্যবেক্ষণ করা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কঙ্গো এবং উগান্ডায় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলার এই নির্দিষ্ট বন্দিবুগীয় স্ট্রেনটিকে ইতোমধ্যে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে 88 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে এই ভাইরাসের মৃত্যুর হার 25 থেকে 50% এবং বর্তমানে এর কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন নেই। তবে সিডিসি আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে সাধারণ মার্কিন জনগণের জন্য ঝুঁকির মাত্রা বেশ কম। যুক্তরাষ্ট্রের $5 ট্রিলিয়ন স্বাস্থ্য খাতে শুরু হয়েছে প্রভাবশালী লবিগুলোর তীব্র টানাপোড়েন। হাসপাতাল, ওষুধ কোম্পানি এবং ইন্স্যুরেন্স খাত কার স্বার্থে বদলাচ্ছে নীতি? চিকিৎসা ব্যয় কমানোর নামে নতুন সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কী প্রভাব পড়তে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাৎসরিক $5 ট্রিলিয়ন বিশাল চিকিৎসা বাজেটের নিয়ন্ত্রণ নিতে ওয়াশিংটনে শুরু হয়েছে 3 প্রভাবশালী লবির ত্রিমুখী লড়াই। মার্কিন নাগরিকদের ওপর চিকিৎসার ব্যয়ভার কমানোর অজুহাতে এবার হাসপাতালগুলোর ওপর চড়াও হয়েছে ওষুধ প্রস্তুতকারক, ড্রাগ মেকার ও স্বাস্থ্য বীমা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তারা এখন আইন প্রণেতাদের বোঝাচ্ছেন যে ওষুধের দাম না কমিয়ে বরং হাসপাতালগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালগুলোর জন্য বড় ধাক্কা এসেছে। দরিদ্রদের স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইড খাতে প্রায় $1 ট্রিলিয়ন বাজেট কাটছাট করা হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের মাধ্যমে। পাশাপাশি ওষুধ প্রস্তুতকারকদের লবি ফার্মা হাসপাতালগুলোর বিরুদ্ধে কোটি ডলারের বিজ্ঞাপন যুদ্ধ শুরু করেছে। তাদের অভিযোগ 340B নামক একটি ফেডারেল ডিসকাউন্ট প্রোগ্রামের অপব্যবহার করে হাসপাতালগুলো বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
অন্যদিকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জোট হসপিটাল ওয়াচ অভিযোগ তুলেছে, ছোট ছোট ক্লিনিক কিনে নিয়ে হাসপাতালগুলো একচেটিয়া ব্যবসা ফেদে বসেছে এবং চিকিৎসার খরচ গড়ে 14% বাড়িয়ে দিয়েছে। ফলে ট্রাম্প প্রশাসন ও আইন প্রণেতারা এখন একজোট হয়ে হাসপাতালগুলোর মেডিকেয়ার পেমেন্ট কমানো এবং একীভূতকরণ ঠেকাতে কঠোর আইন আনার কথা ভাবছেন। হাসপাতালগুলো নিজেদের আত্মপক্ষ সমর্থনে বীমা কোম্পানিগুলোর অতিরিক্ত প্রশাসনিক জটিলতা এবং ওষুধের আকাশচুম্বী দামকে দায়ী করলেও ওয়াশিংটনের বর্তমান রাজনৈতিক হাওয়ায় তারা বেশ কোণঠাসা হয়ে পড়েছে। নিউ ইয়র্কের রেল ধর্মঘটে বিপাকে লাখো যাত্রী। তবে নতুন আলোচনায় উঠে এসেছে রেলকর্মীদের বিশাল ওভারটাইম আয়ের তথ্য। কেউ কেউ বছরে অতিরিক্ত ভাতা থেকে আয় করছেন লাখ লাখ ডলার। এই ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত কার কাঁধে পড়বে জানুন প্রতিবেদনে। লং আইল্যান্ড রেল রোডের চলমান ধর্মঘটে স্থবির নিউ ইয়র্কের জনজীবন। 3 লাখেরও বেশি নিত্যযাত্রীর চরম ভোগান্তিতে পড়লেও সামনে এসেছে রেল কর্মীদের আকাশচুম্বী ওভারটাইম আয়ের এক বিস্ফোরক তথ্য। ম্যানহাটন ইনস্টিটিউটের দেয়া তথ্য মতে LIRR এর মোট পে রোলের 22%ই চলে যায় ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার ভাতার পেছনে। 325 জনেরও বেশি কর্মী কেবল ওভারটাইম থেকেই বছরে $1 লাখ বেশি আয় করছেন। এর মধ্যে 11 জনের ওভারটাইম আয় ছাড়িয়েছে $2 লাখ, যা খোদ গভর্নর ক্যাথি হোকুলের বার্ষিক $2.5 লাখ বেতনকেও হার মানায়। এদের মধ্যে শীর্ষে থাকা গ্যাং ফোরম্যান লিওনার্দো স্পিনোসা মূল বেতনের চেয়ে দ্বিগুণ ওভারটাইম নিয়ে মোট আয় করেছেন প্রায় $4 লাখ। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিপুল আয়ের মূল কারণ LIRR এর বিতর্কিত কাজের নিয়ম, যা অন্য কোনো পরিবহন সংস্থায় নেই। MTA এর মুখপাত্র অ্যারন ডনোভান এই পরিসংখ্যানে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা নিয়ম পরিবর্তনের চেষ্টা করলেও ইউনিয়নগুলো তা মানতে নারাজ। এদিকে ইউনিয়নগুলো বিগত 3 বছরের জন্য 9.5% বকেয়া বৃদ্ধি এবং চলতি বছর 5% বেতনের দাবিতে অনড়। বিপরীতে MTA সর্বোচ্চ 4.5% প্রস্তাব দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইউনিয়নের অযৌক্তিক দাবি মেনে নিলে সাধারণ মানুষের ওপর ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত ট্যাক্স বা কনজেশন টোলের বোঝা চাপবে। চুক্তি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। ফ্যাশনের জগতে কিছু নাম সময়ের সঙ্গে শুধু জনপ্রিয় হয় না, বরং একটি কমিউনিটির পরিচয়ে পরিণত হয়। মিশিগানের লিবাস ঠিক তেমনই একটি নাম। 2014 সালে ওয়ারেন শহরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এবার উদ্বোধন করল প্রায় 5000 স্কোয়ার ফিটের বিশাল ও আভিজাত্যময় শোরুম। বাংলাদেশি মালিকানাধীন এত বড় ও প্রিমিয়াম ফ্যাশন শোরুম মিশিগানে এটিই প্রথম। শুধু মিশিগান নয়, পাশের বিভিন্ন স্টেট থেকেও মানুষ আসেন এখানে শুধুমাত্র এক টুকরো ভিন্নতা আর আভিজাত্যের খোঁজে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। বাংলাদেশি কমিউনিটির ফ্যাশন ও আভিজাত্যের প্রতীক হয়ে ওঠা লিভাস কটর এর নতুন যাত্রা শুরু হলো আরও বড় পরিসরে। শনিবার ওয়ারেন শহরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির প্রায় 5000 স্কোয়ার ফিটের নতুন শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব। বাংলাদেশে মালিকানাধীন এত বড় ও আধুনিক ফ্যাশন শোরুম মিশিগানে এটি প্রথম। শোরুম জুড়ে রয়েছে প্রিমিয়াম ডিসপ্লে, আধুনিক ইন্টেরিয়র এবং দেশি বিদেশি আভিজাত্যপূর্ণ পোশাকের বিশাল সংগ্রহ। 2014 সালে ওয়ারেনে যাত্রা শুরু করেছিল লিভাস। তখন মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে এমন ইউনিক ও হাই অ্যান্ড ফ্যাশন কালেকশনের সুযোগ ছিল না বললেই চলে। কিন্তু ধীরে ধীরে নিজেদের মান, আস্থা এবং এক্সক্লুসিভ ডিজাইনের কারণে কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন গন্তব্যে পরিণত হয় লিভাস। বর্তমানে মিশিগানে বহু পোশাকের শোরুম গড়ে উঠলেও ক্রেতাদের বড় একটি অংশের চূড়ান্ত গন্তব্য এখনও লিভাস। কারণ এখানে শুধু পোশাক বিক্রি হয় না, বরং প্রতিটি ডিজাইনের মাধ্যমে তুলে ধরা হয় আভিজাত্য, রুচি এবং আলাদা এক ব্যক্তিত্ব। বিশেষ করে বিয়ের কেনাকাটার জন্য এই শোরুম এখন সবার ডেস্টিনেশনে পরিণত হয়েছে। আজকের লিবাস কটর 12 মাইল রায়নে এই প্রতিষ্ঠান এত বড় হয়েছে, এটার পিছনে একমাত্র ব্যক্তি যার অবদান অনস্বীকার্য এবং যাই প্রথম ব্যক্তি তাকে ঘিরেই আমাদের স্বপ্নর বাস্তবায়ন লিবাস কটর আজকে এই পর্যায়ে। আমি আপনার দর্শকদেরকে বলবো, যদি মিশিগানে
কেউ এই সিদ্ধান্ত নেন যে বিয়ে করবে অথবা এই মিশিগান থেকে কাপড় কিনতে চান, তাইলে এইটাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনার বিয়ের সম্পূর্ণ আউটফিটের অর্ডার এবং কাস্টম মেড করে আমরা দিতে পারবো, এবং আমিন এইটা গ্যারান্টি সহ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। ওহাইও, শিকাগো সহ পাশের বিভিন্ন স্টেট থেকেও অনেকেই আসেন লিবাসে, কারণ এখানে পাওয়া যায় কাস্টম মেড ব্রাইডাল পোশাক, ডিজাইনার লেহেঙ্গা, শেরওয়ানি এবং হাই প্রোফাইল ওয়েডিং কালেকশন, যা ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি। শুধু পোশাক নয়, প্রতিটি ডিজাইনের মধ্যেই থাকে আলাদা এক্সক্লুসিভিটি ও ব্যক্তিত্বের ছাপ, আর এ কারণেই বছরের পর বছর ধরে ক্রেতাদের অন্যতম ফ্যাশন আইকনে পরিণত হয় প্রতিষ্ঠানটি। সবাইকে লিবাস এক্সপানশনে স্বাগতম। আজকে আমাদের লিবাস এক্সপানশন ওপেনিং ছিল। আমরা 2014-তে চিত্রস্বরে লিবাস আমাদের 112 মাইলে আমরা যখন শুরু করি, তখন লিবাস ছিল প্রথম বাংলাদেশি স্টোর ওয়ারেন সিটির মধ্যে। আমরা আজকে স্টেপ ইন করলাম 5000 স্কোয়ার ফিটের একটা জায়গায়। আমরা সবাইকে শুভকামনা করি এবং সবাইকে আহ্বান জানাই, আমরা যে এক্সপ্লোর করছি ফ্যাশন জগতে, বড়সড়ে যখন আমরা আসছি তখন আমাদের চিন্তা হলো ফ্যাশনকে এক্সপ্লোর করা, মোর ভ্যারাইটি, মোর স্টাইল, কমফর্ট শপিং। নতুন এই বিশাল শোরুম উদ্বোধনের মাধ্যমে লিবাস যেন ভবিষ্যতের দিকেও বড় বার্তা দিল। প্রতিষ্ঠানটির কর্ণধার সাইফুল আমিন জানান, আগামী দিনে আরও আধুনিক কালেকশন, আন্তর্জাতিক মানের ফ্যাশন অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের জন্য ভিন্নধর্মী ডিজাইন নিয়ে কাজ করবে লিবাস। বাংলাদেশি কমিউনিটি অ্যাজ এ মিশিগান মেইসে, আমার মনে হয় নিউ ইয়র্কের পরেই মিশিগানকে কাউন্ট করা হয়। তো আমরা এটা মাথায় রেখে মোর ভ্যারাইটি যাতে কন্টেইন করতে পারি এই 5000 স্কোয়ার ফিটের উপরে, এইটা চিন্তা করে আমরা আজকের এক্সপানশন, এবং আমরা অফার করতেছি আজকে 20% ডিসকাউন্ট। অফকোর্স আজকের পরে এটা থাকবে না, এবং আমাদের এই লিবাসে ব্রাইডাল এক্সপার্টিস, কাস্টমাইজেশন অফকোর্স আমরা করি। আমরা এটা করতেছি লাস্ট 12 ইয়ার্স ধরে, আর গ্রুমের জন্য কাজ করি, পার্টি ওয়্যার্স, শাড়ি। তো সবাইকে ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু লিবাস কাটার। বাংলাদেশি কমিউনিটির ফ্যাশন জগতে লিবাস এখন শুধু একটি ব্র্যান্ড নয়, বরং একটি আস্থা, একটি পরিচয় এবং এক টুকরো আভিজাত্যের নাম। কংক্রিটের শহর আর ব্যস্ত প্রবাস জীবনের মাঝেও সামার এলেই আমেরিকায় অনেক বাংলাদেশি পরিবার ব্যস্ত হয়ে পড়েন গাছ লাগানো নিয়ে। কেউ ফলান দেশি সবজি, কেউ সাজান ফুলের বাগান। আর সেই চাহিদাকে সামনে রেখেই মিশিগানের ওয়ারেনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কমিউনিটি চারা মেলা, যেখানে এক ছাদের নিচে পাওয়া গেছে দেশি সবজি, ফলমূল ও শৌখিন গাছের নানা ধরনের চারা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। মিশিগানের ওয়ারেন শহরের হালমিচ পার্কে শনিবারের দুপুরটা ছিল একেবারেই অন্যরকম। চারদিকে শুধু সবুজের ছোঁয়া, কোথাও লাউয়ের চারা, কোথাও করলা, মরিচ কিংবা বেগুন গাছ, আবার কোথাও ছোট ছোট টবে সাজানো শৌখিন গাছ আর ফলজ চারার সমাহার। ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড এর আয়োজনে অনুষ্ঠিত এই কমিউনিটি চারা মেলা যেন শুধু একটি কেনাবেচার আয়োজন ছিল না, বরং ছিল প্রবাস জীবনে প্রকৃতি, শেকড় আর কমিউনিটিকে একসাথে কাছে টেনে আনার একটি উদ্যোগ। সামার শুরু হলেই মিশিগানের বাংলাদেশি কমিউনিটির অনেকেই ব্যস্ত হয়ে পড়েন গাছ লাগানো নিয়ে। নিজেদের বাসার উঠান, ব্যাকইয়ার্ড কিংবা ছোট্ট বাগানে দেশি সবজি আর ফলের গাছ লাগানোর প্রবণতা দিন দিন বাড়ছে। আমি আইসি এখানে প্রথম 2 বছর হয়েছে রানিং। আমি আমার তারপরে অনেক জায়গা ইয়ে করছি। আমার যে বাংলাদেশি কমিউনিটি যারা আছে, তারা যারা গাছ টাছ ইয়ে করে, তারা ইয়ে থেকে তারা এখান থেকে লাউ, মিষ্টি লাউ, কুমড়। আমরা বাংলাদেশি বেলি আছে, ইন্ডিয়ান বেলি আছে, আর আছে আরবিয়ান বেলি। বাংলাদেশি বেলির আপনার ফুল ফুটে বেশি, আর ইন্ডিয়ান বেলির স্ট্রং স্মেল করে, খুব স্ট্রং। এটা হলো আরবিয়ান বেলি। আরবিয়ান বেলিতে আপনার ফ্লাওয়ারটা একটু লাইক রোজও লাগান থাকে।
কিন্তু বিভিন্ন ধরনের গাছের চারা সংগ্রহ করতে প্রবাসী বাংলাদেশিদের ছুটোছুটি করতে হয় নানা জায়গায়, আর সেই ঝামেলা কমিয়ে এক জায়গাতেই সব ধরনের চারা পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন। আমাদের মিশিগানে সামার আসলে সব মা খালারা আন্টিরা ইয়াং জেনারেশন থেকে একদম ওল্ড জেনারেশন সবাই গাছপালা নিয়ে পাগল হয়ে যায়। তো ভাবলাম গাছের চারার জন্য মানুষ এদিক সেদিক ছোটাছুটি করে, পাশের বাসায় জিজ্ঞেস করে। আমার নিজের ফ্যামিলিতে আমি দেখেছি যে কেউ জিজ্ঞেস করে যে তোমার কাছে এই চারা আছে কিনা, ওই চারা আছে কিনা। সো এইটা থেকেই ভাবনা যে কেননা এক ছাদের নিচে এরকম একটা আয়োজন করা যাক, সবাই একটা ফেস্টিভ একটা ভাইব পাবে। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই জানান এখানে একসাথে এত ধরনের চারা পাওয়া যাওয়ায় তাদের জন্য বিষয়টি অনেক সহজ হয়েছে। কেউ গাছ কিনেছিলেন, কেউ পরিচর্যার পরামর্শ নিচ্ছিলেন, আবার কেউ সামারের বাগান পরিকল্পনা করছিলেন। আমরা ক্যান্টন থেকে আসছি। এই মেলাটাতে আমরা আসলে প্রত্যেক বছরই আসি। এই নিয়ে 3 বছর ধরে হচ্ছে। খুবই ভালো আয়োজন এবং খুবই পছন্দের। নিজেরা যারা গাছ চারা করার সময় পায় না বা সামর্থ্য নেয় তারা আসলে এখান থেকে চারা কিনতে পারে স্বল্প মূল্যে, এবং এটা বাংলাদেশি সবজিগুলো খেতে পারে। এটা আমাদের জন্য খুবই একটা ভালো আয়োজন। চারা স্টলের পাশাপাশি ছিল মুখরোচক খাবারের স্টল। মেলার পুরোটা জুড়ে ছিল আড্ডা আর গাছ কেনাবেচার আয়োজন। আমার পেজের নাম মিষ্টিগর, আপনারা সবাই ফলো করবা এন্ড ট্রাই করবা। আসসালামু আলাইকুম, আমরা সবাই গাছমেলাতে আসছি। আমি আমার হোমমেড সব খাবার নিয়ে আসছি, সবাই চলে আসেন। মেলা খুবই ভালো হইতেছে, আর সবাই যদি হোমমেড মজা মজা খাবার এনজয় করতে চান অবশ্যই মেলাতে ভিজিট করেন। থ্যাংক ইউ। তো আমার এই গাছ মেলার হচ্ছে এবছর 3rd ইয়ার আলহামদুলিল্লাহ। তো এটা করার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আমার কমিউনিটির জন্য কিছু করা। যেহেতু আমি একজন ব্লগার, আমাকে অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। সো যারা চেনে না তাদের উদ্দেশ্যে বলছি, আমি মিশিগানে থাকি, আমার নাম ওয়াহিদা, আমি হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সো আমি যেহেতু ব্লগ করি অনেক বছর ধরে, তো চাচ্ছিলাম আমার কমিউনিটির জন্য কিছু করতে, এমন কিছু যাতে মানে আমাদের কমিউনিটির সবাই এনজয় করতে পারে। সো ভাবলাম যে গাছ কেন না। আয়োজক জনপ্রিয় ইউটিউবার ওয়াহিদা মিয়া জানান, সামার মৌসুমে চারার চাহিদা বাড়ে বলেই কমিউনিটির মানুষকে এক জায়গায় সব ধরনের চারা দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এবার চারা মেলার 3য়তম আয়োজন। এর আগেও 2বার এমন মেলার আয়োজন করেন তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান ওয়াহিদা। ফার্স্ট ইয়ার ছিল আমার এক্সচেঞ্জ করার প্ল্যান ছিল, যে যেহেতু কমিউনিটি ইভেন্ট গ্যাদার হবে, গল্প করব, আড্ডা করব। সো এরপরে ভাবলাম না, সুন্দর করে ফেয়ারের মতো করি। সো এই হচ্ছে আমার ফেয়ার। এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু প্লাস গাছ। তো সবাই বাচ্চা কাচ্চা সবাই এখানে এনজয় করে আসলে আলহামদুলিল্লাহ। তো সবাই এসেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সবার মানে পার্টিসিপেট না করলে তো এত সুন্দর ইভেন্ট করা যেত না। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।